আজ আমরা ক্লাস 9-এর ইলিয়াস নিয়ে আলোচনা করব। ইলিয়াস ছোট গল্পটির লেখক হচ্ছেন লিও তলস্তয়। তিনি একজন রাশিয়ার সাহিত্যিক ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1910 সালের 20 নভেম্বর। তিনি ছিলেন পরিবারের চতুর্থ সন্তান। অত্যন্ত শিশু বয়সেই তলস্তয় পিতামাতাকে হারান। বেড়ে ওঠেন আত্মীয়-স্বজনের কাছে। তলস্তয়ের লেখা দুটি অনবদ্য উপন্যাস হচ্ছে যুদ্ধ ও শান্তি এবং আন্না কারেনিনা। তিনি মারা যান 1910 সালের 20 নভেম্বর। এবার আমরা মূল আলোচনায় চলে যাব। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাসকীর বাস করত। বাসকীর বলতে এখানে এক ধরনের জনগোষ্ঠী। ইলিয়াস নামে একজন বাসকী উফা প্রদেশে বাস করত। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। অর্থাৎ ইলিয়াস বিয়ে করার 1 বছর পরে তার বাবা মারা যায়। যখন তার বাবা মারা যায় তখন ইলিয়াস খুব ধনীও ছিল না, খুব দরিদ্রও ছিল না, মানে মিডল ক্লাস। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে উঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। ইলিয়াস নামে একজন বাসকীর উফা প্রদেশে বাস করে। সে যখন বিয়ে করে, বিয়ে করার 1 বছর পরে কি হয়, তার বাবা মারা যায়। যখন তার বাবা মারা যায় তখন সে খুব বড়লোকও ছিল না এবং খুব গরিবও ছিল না। ঠিক আছে? তখন তার কি ছিল, 7টা ঘটকি। ঘটকি বলতে এখানে মেয়ে ঘোড়া। ঠিক আছে? মানে ফিমেল ঘোড়া। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া ছিল। ঠিক আছে? আস্তে আস্তে কি হয়, তার সম্পত্তি কি আরও উন্নতি হতে লাগলো। কীভাবে উন্নতি হতে লাগলো? সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে এবং সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। তখন তার 200 ঘোড়া, 150 গরু, মোষ আর 1200 ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানীরা দুধ দই, কুমিস, মাখন আর পনির তৈরি করে। কুমিস বলতে হলো ঘোড়ার দুধ থেকে তৈরি। ঠিক আছে? ঘোড়ার দুধ থেকে তৈরি এক ধরনের সুস্বাদু খাবার বলতে পারি আমরা, সেটাকে কুমিস বলা হয়। মোট কথা, ইলিয়াসের তখন খুব বোলাও। পাশের সকলেই তাকে ঈর্ষা করে, বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। মানে অর্থাৎ কি, 35 বছর ধরে পরিশ্রম করার পরে কি ইলিয়াস অনেক সম্পত্তি করে ফেলেছে। কত সম্পত্তি করে ফেলেছে? 200টা ঘোড়া, 150টা গরু মোষ আর 1200টা ভেড়া। সেই গরু মোষগুলো দেখার জন্য কি আবার লোক রেখেছে ইলিয়াস। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। আস্তে আস্তে ইলিয়াসের কি ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হতে লাগলো। দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। অনেক দূর পর্যন্ত যে অতিথিগুলো আছে তারা কি তার সঙ্গে দেখা করতে আসে। সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যে আত্মীয়রাই আসুক, যে অতিথিরাই আসুক, সবাইকে সে কি খাবার দাবার পানীয় দিয়ে সেবা করে। যে যখনই আসুক, কুমিস, চা, শরবত আর মাংস সব সময়ে হাজির। অর্থাৎ ইলিয়াসের বাড়িতে যে যখনই আসুক তার জন্য কি সবসময় খাবার দাবার কি থাকে, একদম রেডি থাকে, তৈরি থাকে। অতিথি এলেই 1টা বা 2টো ভেড়া মারা হয়। সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। ঠিক আছে? অতিথির সংখ্যা যদি কম থাকে তাহলে 2-1টা ভেড়া কেটে নিল, ঠিক আছে। এবার যদি অতিথির সংখ্যা যদি বেশি হয় তাহলে কি এবার কি ঘোড়াও মারা হতো। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে। অর্থাৎ ইলিয়াসের 2টো ছেলে 1টি মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো।
কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠল, ঠিক আছে? যখন গরিব ছিল ইলিয়াস তখন তার সন্তানরা তার সঙ্গে কাজ করতো, কিন্তু যখন বড়লোক হয়ে গেল তখন আর তার সন্তানরা কি আয়েসি হয়ে উঠলো, আর কাজ করতো না। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল, অর্থাৎ বড় ছেলেটি ইলিয়াসের সে কি মারামারি করতে গিয়ে মারা গেছে। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশেই অমান্য করতে শুরু করলো, ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে? ছোট ছেলেটা এমন একজন মেয়েকে বিয়ে করেছে যে খুব ঝগড়া করে, ঠিক আছে? বাপের কথা কি অমান্য করে, কথা শোনে না, তাই তাদেরকে কি বাড়ি থেকে বের করে দিয়েছে ইলিয়াস। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল, ঠিক আছে? ইলিয়াস তার ছেলেকে একটা বাড়ি দিল এবং কিছু গরু ঘোড়া দিল, এর ফলে কী হলো, ইলিয়াসের সম্পত্তিতে একটু টান পড়লো এবং তারপরে কি হলো, মড়ক অর্থাৎ মহামারীতে অনেকগুলো ভেড়া মারা গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে, ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল। কিরবিজ হচ্ছে এক ধরনের জনগোষ্ঠী বলতে পারি এদেরকেও। তারা কি করলো, ইলিয়াসের সবচেয়ে যে ভালো ঘোড়াগুলি তারা চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এমনই করে 70 বছর বয়সী ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা। বোঁচকা মানে হচ্ছে কাপড়ের পুঁটলি বলতে পারি। তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসে মাগি। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। অর্থাৎ ইলিয়াস তার ছেলেকে একটি বাড়ি এবং কিছু ঘোড়া গরু দেওয়ার পরে তার সম্পত্তিতে একটু টান পড়লো। তারপরে কি হলো, তারপরের বছর কি মহামারীতে অনেকগুলো ভেড়া মারা গেল। তারপরের বছর দুর্ভিক্ষ হলো, ফলে না খেয়ে অনেকগুলো তার গরু ঘোড়া কি মারা গেল। এবং তারপরে কি হলো, কিরবিজরা তার যে ভালো ভালো ঘোড়াগুলো ছিল সেগুলো কি চুরি করে নিয়ে গেল, ঠিক আছে? ফলে ইলিয়াসের অবস্থা কি হলো, খুব খারাপ হতে লাগলো। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। মোহাম্মদ শাহ নামে একজন যে প্রতিবেশী ছিল ইলিয়াসের, তার কি হলো, ইলিয়াস এবং তার স্ত্রী শামসে মাগির ওপরে তার দয়া হলো। সে নিজেও ধনী নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে আর লোকও ভালো। এই যে মোহাম্মদ শাহ নামের লোক, সে কি খুব গরিবও ছিল না, খুব ধনীও ছিল না, তবে তিনি কি খুব সুখে থাকতেন এবং লোকটিও ভালো ছিলেন। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। অর্থাৎ যখন ইলিয়াস বড় লোক ছিল, ঠিক আছে, ধনী ব্যক্তি ছিল, তখন সে যেভাবে অতিথিদের সেবা করত, সেই কথাগুলো স্মরণ করে কি সেই মোহাম্মদ শাহর মনে দুঃখ হতে লাগলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। মোহাম্মদ শাহ ইলিয়াসকে বলল যে সে যেন তার স্ত্রীকে নিয়ে তার বাড়িতে থাকতে আসে। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের ক্ষেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসে মাগিও ঘটকিগুলোকে ধুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পরা দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারত কাজ করতো আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজেই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। একদিন
মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিসে হাত দিল। তাহলে কী হলো? তারপরে ইলিয়াস এবং তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে কি ভাড়াটে মজুরের মতো কাজ করতো আর থাকতো। প্রথমে তাদের একটু অসুবিধা হতো, পরে তারা আস্তে আস্তে কি সেটাকে সইতে শিখে গেল। কি গরমকালে কি করতো তারা? গরমকালে তরমুজের ক্ষেতে কাজ করতো এবং শীতকালে গরু আর ঘোড়াগুলোকে খাওয়া দাওয়ার কাজ করতো। মেঝে কম্বলের উপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিস পান করতে করতে গল্প করছিল। মেঝের উপরে কম্বলের উপরে কি কুশনে অর্থাৎ ওই এক ধরনের বসার বলতে পারি, চেয়ারের মতো গদিওয়ালা, ঠিক আছে? তো তার উপরে বসে কি অতিথিগুলো কুমিস পান করছিল এবং মোহাম্মদ শাহর সঙ্গে কথা বলছিলেন। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? বিশেষত্ব এই যে একসময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। কি এমন কাজ শেষ করে ইলিয়াস তাদের দরজার সামনে দিয়ে হঠাৎ করে যাচ্ছিল, তখন মোহাম্মদ শাহ কী বললেন তাদের অতিথিদের যে আপনারা কি একে লক্ষ্য করেছেন? তখন একজন বলছে কি যে না, আমি তো তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে কি এমন কিছু আছে লক্ষ্য করার মতো? তখন মোহাম্মদ শাহ বলছে যে না, এক সময় এই ব্যক্তিটি কি এই অঞ্চলের এই তল্লাটের সবচেয়ে কি ধনী ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে ইলিয়াস। আপনারা হয়তো নামটা শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শুনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। সেই অতিথিটি বলল যে নিশ্চয়ই, তার নাম শুনবো না কেন? লোকটিকে কোনোদিন আমরা চোখে দেখিনি, কিন্তু তার অনেক নাম শুনেছি, অথচ আজ তার কিছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয়। ঠিক আছে? অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুক চুক শব্দ করলো, চুক চুক, ঠিক আছে? তো এরকম শব্দ করতে করতে ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো করে। একজন উপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটার এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। তারা অতিথিগুলো কি ইলিয়াসের জন্য মনের মধ্যে খুব কষ্ট পাচ্ছে, খুব দুঃখ পাচ্ছে যে একসময় সে এত বড় লোক ছিল, এখন তাকে কি চাকরের মতো কাজ করতে হচ্ছে এই বুড়ো বয়সে এসে, তাও আবার কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। সেই অতিথিগুলো কী বললো মোহাম্মদ শাহকে যে তারা ইলিয়াসের সঙ্গে কি কথা বলতে চায়, জীবন সম্পর্কে কিছু জানতে চায়। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে। গৃহস্বামী অর্থাৎ মোহাম্মদ শাহ তখন অতিথিদের বললেন যে নিশ্চয়ই কথা বলতে পারেন। তারপর মোহাম্মদ শাহ কী করলেন? ইলিয়াস এবং তার স্ত্রীকে ভিতরে ডাকলেন। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিস দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। ইলিয়াস ঘরে ঢুকেই প্রথমে কী করলো? অতিথি এবং তার যে মালিক মোহাম্মদ শাহ তাকে প্রণাম করলেন, ঠিক আছে? তারপরে দরজার একটা কোণে বসে পড়ল। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? অতিথি তাকে জিজ্ঞেস করছে যে তুমি যখন বড় লোক ছিলে, ঠিক আছে, সেই জীবন আর এখন যে তোমার দুরবস্থা, খারাপ অবস্থা, এই ভেবে কি তোমার কি খুব কোনো কষ্ট হচ্ছে মনের মধ্যে? ইলিয়াস হেসে বলল,
সুখ দুঃখের কথা যদি বলি, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। ইলিয়াস বলছে যে সুখ দুঃখের কথা কি, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করো। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকুমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনে কথাটা বলো তো। অতিথি এবার ইলিয়াসের স্ত্রী যে শামসে মাগি তাকে জিজ্ঞেস করছে যে আগেকার সুখ আর এখনকার দুঃখের তোমার মনের কথাটা বলো। পর্দার আড়াল থেকে শামসে মাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি। সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি। ইলিয়াসের স্ত্রী বলছে যে আমি এই বুড়োর সঙ্গে অর্থাৎ ইলিয়াসের সঙ্গে 50 বছর কাটিয়ে দিলাম একসঙ্গে বাস করে। অনেক সুখ খুঁজেছি কিন্তু কখনো কি সুখ খুঁজে পাইনি। আর আজ এখানে এই আমাদের 2য় বছর। যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। ইলিয়াসের স্ত্রী বলছে, আমি এই বুড়োর সঙ্গে 50 বছর কাটিয়ে দিয়েছি, অনেক সুখ খুঁজেছি কিন্তু আমি কখনো সুখ খুঁজে পাইনি। আজ আমরা এখানে কিরে মানে কর্মচারীর মতো আছি 2 বছর ধরে, কিন্তু আমরা সত্যিকারের সুখ খুঁজে পেয়েছি। অতিথিরা বিস্মিত। অতিথিরা কি একদম অবাক হয়ে গেছে। গৃহস্বামীও বিস্মিত। গৃহস্বামী যে তার মালিক মোহাম্মদ শাহ, সেও কি অবাক হয়ে গেছে। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। বুড়ি বলছে যে আমি সত্যি কথাই বলছি, আমি এখানে ইয়ার্কি করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? এবার অতিথিরা জিজ্ঞেস করছে যে তাহলে যখন তোমরা বড়লোক ছিলে তখনই সুখ খুঁজে পাওনি, আর এখন তোমরা দরিদ্র হয়ে গেছো এখনই সুখ খুঁজে পেয়েছো, তাহলে কী এমন সুখ তোমরা খুঁজে পেয়েছো? তখন বুড়ি বলছে, বলছি, যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্যও শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়, তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত। তেমনি আমারও আমারও নিজেদের স্বার্থ তাদের উপর কড়া নজর রাখি, সেও তো পাপ। ঠিক আছে? বুড়ি কি বলছে যে যখন আমরা বড়লোক ছিলাম তখন আমাদের কি এক মুহূর্তের জন্যও শান্তি ছিল না, কথা বলবারও আমাদের কি সময় ছিল না, সবসময় খালি কি দুশ্চিন্তা থাকতো আমাদের মনে। হুম। অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়ল। রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই, মনে দুশ্চিন্তা। ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো, ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আরেকটা এসে মাথা চড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যরকম। ফলে ঝগড়া, সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আরেক পাপে দিন কাটতো। সুখী জীবন কাকে বলে কোনোদিনও বুঝিনি। বুড়ি বলছে, আমাদের মাথায় কি সবসময় দুশ্চিন্তা থাকতো যে হয়তো এ, কে আসলো অতিথি, তাদেরকে কি খেতে দিতে হবে, ঠিক আছে, তাদেরকে কি উপহার দিতে হবে যাতে তারা নিন্দা না করে। আবার তারা চলে গেলে যে কর্মচারীগুলো আছে তাদেরকে তাদের টাকা পয়সা দিতে হবে, ঠিক আছে, এই দুশ্চিন্তাগুলো। আবার তাদের যে এতগুলো গরু ঘোড়া ছিল, আবার নেকড়েতে ধরে নিয়ে গেলো নাকি ঘোড়ার বাচ্চা, ঠিক আছে, আর তাদের ঘোড়াগুলো চুরি হয়ে গেল কিনা, এই ধরনের দুশ্চিন্তাগুলো তাদের মাথায় কি সবসময় ঘোরাঘুরি করতো। ফলে তারা কোনোদিনও কি সুখ খুঁজে পায়নি জীবনে। আর এখন তারপর অতিথিরা জিজ্ঞেস করছে যে এখন তাহলে কি? এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই, লোকসান নেই।
বাড়িতে এলেই খাবার ও কুমিজ পাই। শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে। সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। বুড়ি বলছে, এখন আমাদের কি? আমরা দুজনেই একসঙ্গে সকালে ঘুম থেকে উঠি, শান্তির কথা বলি, ঝগড়াও করি না, কোনো দুশ্চিন্তাও নেই। আমরা কি আমাদের প্রভু অর্থাৎ মালিকের আমরা কাজ করি, আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করবার আমরা কি সময় পাই। 50 বছর ধরে আমরা সুখ খুঁজেছি, কিন্তু এতদিনে আমরা সুখটাকে পেয়েছি। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। তখন মোল্লা বললেন, এটা খুব জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসল। তাহলে আমরা এই ইলিয়াস গল্প থেকে জানতে পারলাম যে সুখ কেবল টাকা পয়সায় থাকে না, বরং সমস্ত দুশ্চিন্তা ত্যাগ করে মনকে শান্ত রাখতে পারলেই জীবনের প্রকৃত আনন্দ পাওয়া যায়।